অবশেষে পূর্ণাঙ্গ কাঠামো নিয়ে গঠন হচ্ছে জেলা পরিষদ। ৬১ জেলায় চলছে ভোট গ্রহণ, চলবে দুপুর ২টা পর্যন্ত। কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের সমাগম। কিছুতেই রোধ করা যাচ্ছে না সিএনজি চালিত অটোরিকশার বাড়তি ভাড়া আদায়ের নৈরাজ্য। অসহায় যাত্রীরা, খাতকে নতুন করে ঢেলে সাজানোর পরামর্শ বিশেষজ্ঞদের। কৃষককে আবহাওয়ার তথ্য দিয়ে সতর্ক আর নির্দেশনা দিতে চালু হচ্ছে বিশেষ মোবাইল অ্যাপ। চালু হবে আগামী বছরের শেষ নাগাদ। নোয়াখালীর মেঘনা নদীতে জেগে উঠেছে হাজার হাজার একর জমি। সুষ্ঠুভাবে বন্টনের দাবি এলাকাবাসীর। ভূমি বন্টন নীতিমালা হচ্ছে, জানালেন জেলা প্রশাসক। এবং তেমন শীত না পড়ায় ধস নেমেছে দেশের পুরাতন কাপড় বাণিজ্যে। আমদানির অর্ধেক দামেও বিক্রি হচ্ছে না পণ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি সাজিদ তাজু। দর্শক, শুরুতেই জেলা পরিষদ নির্বাচনের খবর। দেশের ৬১ জেলায় চলছে জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল ৯টায় শুরু হওয়া এই ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে দুপুর ২টা পর্যন্ত। এর আগে সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার আগেই ভোট কেন্দ্রগুলোতে এসে জড়ো হন বিভিন্ন স্তরের স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা। এই ভোটের মাধ্যমে তারা নির্বাচিত করবেন জেলা পরিষদের চেয়ারম্যান এবং সাধারণ ও সংরক্ষিত সদস্যদের। এদিকে ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে নিরাপত্তায় মাঠ পর্যায়ে বিভিন্ন বাহিনীর প্রায় ২৩,০০০ সদস্য মোতায়েন রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া প্রতিটি কেন্দ্র পাহারায় রয়েছেন ২০ জন আর্মড পুলিশ, আনসার ও বিজিপির সদস্য। স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহলে রয়েছে বিজিবি ও র্যাব। ৩ পার্বত্য জেলা বাদে প্রথমবারের মতো ভোটের মাধ্যমে দেশের ৬১টি জেলায় হচ্ছে এই নির্বাচন। তবে ২২টি জেলায় চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী না থাকায় সেসব জেলায় ওই পদে ভোট হবে না। জেলা পরিষদে যে ভোট দিলাম, এটা আমার স্মরণ মতো প্রথম এবং গণতান্ত্রিক উত্তরণের পথে আমরা মনে করি যে এটি এই সরকারের আরেকটি ভালো পদক্ষেপ নেওয়া। ১৬৮ জন যে জেলা পরিষদ আমরা তৈরি করছি, সেই জেলা পরিষদ এই অ্যাডমিনিস্ট্রেশনে, মানে সরকারের যেগুলো নীতি নির্ধারণ করা আছে সেগুলোর এক্সিকিউশনে আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। খুবই উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আছে এবং এটি হলো যে আসলে গণতন্ত্রের সৌন্দর্য এবং এইটাই গণতন্ত্রের বিজয়। জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের খবর জানাতে এই মুহূর্তে বরিশাল জিলা স্কুলে আছেন ফিরদাউস সোহাগ, খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আছেন সহকর্মী তরিকুল ইসলাম এবং ময়মনসিংহের সদর উপজেলা পরিষদে আছেন সহকর্মী হারুনুর রশিদ। আমরা যাব তাদের কাছে। প্রথমে যাচ্ছি ফিরদাউস সোহাগের কাছে। জিলা স্কুল কেন্দ্রে সকাল ৯টায় সুন্দর ও সুষ্ঠু পরিবেশে এবং শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে বরিশালের নির্বাচন। এই জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে। যতটা না আগে ছিল, এখন কিন্তু তার চেয়েও বেশি মনে হচ্ছে। নির্বাচন কেন্দ্র, আমরা এই নির্বাচন কেন্দ্রে যেটা দেখতে পেয়েছি যে কয়েকজন ভোটার রয়েছে তাদের মধ্য থেকে কিন্তু ৩১টি ভোট ইতিমধ্যে কাস্ট হয়েছে, আমরা যেটা জানতে পেরেছি। আর একটা জিনিস জানিয়ে রাখি যে এই ভোটকে কেন্দ্র করে বরিশালের যে পরিস্থিতি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা ভিন্ন মাত্রা যোগ হয়েছে। কারণ নির্বাচনী যে কেন্দ্রটি রয়েছে সেই নির্বাচনী কেন্দ্রের ভিতরে এবং বাইরে দুই জায়গায় কিন্তু সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে বরিশাল বিভাগের সর্বত্র একই পরিস্থিতি এবং সব জেলাগুলোতে যে কয়টা কেন্দ্র রয়েছে প্রত্যেকটিতেই কিন্তু সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যে যতজন ভোটার রয়েছেন তার চেয়ে একজন কৌতুক করে বলতেছিলেন যে তার চেয়ে বেশি কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। এর বাইরে আমরা যে খবরটি আপনাদেরকে জানাবার চেষ্টা করব সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে বরিশালের যারা নির্বাচনী প্রার্থী রয়েছেন তাদের মধ্যে জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান
চেয়ারম্যান পদের যে দুইজন প্রার্থী রয়েছেন এর মধ্যে মইদুল ইসলাম তিনি এসেছিলেন এবং অপরজন যে আলতাফ হোসেন ভুলু তিনিও এসেছিলেন। আলতাফ হোসেন ভুলু আমাদেরকে যে কথাটি অভিযোগ করে বলেছেন যে তার তরফ থেকে বলা হয়েছে যে যারা বরিশালের প্রার্থী রয়েছেন তাদের মধ্যে থেকে তার প্রতিপক্ষ যে প্রার্থী তিনি বিভিন্নভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন এবং সেই প্রভাবের বিষয়টি এমনভাবে দাঁড়িয়েছে যে হুমকি ধামকি পর্যন্ত। তবে প্রার্থীর পক্ষ থেকে কিন্তু মইদুল ইসলামের পক্ষ থেকে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে এবং তিনি বলেছেন যে এরকম কোনো ঘটনা ঘটেনি। এছাড়া আরেকটি অভিযোগ রয়েছে যেটা আমাদেরকে বলা হয়েছে যে সংসদ সদস্যরা নিজ কেন্দ্রের নিজের এলাকার বাইরে থাকবেন এমনটি আমাদেরকে বলা হয়েছিল, কিন্তু এরকমের কথা বলা হয়েছিল কিন্তু সেরকমেরটি আমরা যে আমাদের খোঁজ নিয়ে জানতে পেরেছি যে বরিশালের যারা রয়েছেন, বরিশালের যারা সংসদ সদস্য রয়েছেন তারা কিন্তু নিজ এলাকা ছেড়ে নিজের যে সংসদের যে এলাকাটি সেটি ছেড়েছেন। তবে তারা বরিশালে অনেকেই কয়েকজন বরিশালে অবস্থান করছেন, আবার কয়েকজন বরিশালের বাইরেও রয়েছেন। তো এই ছিল আমার কাছে মোটামুটি এখানকার নির্বাচনী সর্বশেষ। আমরা এখন যাব খুলনায়, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম। ধন্যবাদ সোহাগ। জমজমাট প্রচার প্রচারণা শেষে খুলনা জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ সকাল 9টা থেকে শুরু হয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি খুলনার পাইকগাছা উপজেলা মিলনায়তন কেন্দ্রের সামনে। তো এখানে যে ভোটারদের যে সংখ্যা রয়েছে প্রায় 64 জন ভোটার এখানে ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে একটু জানিয়ে রাখি যে 45 জন ভোটার প্রায় এখানে ইতিমধ্যে ভোট দিয়েছেন এবং এখানে যে পরিবেশটা এক কথায় বলা যায় যে ভোট কেন্দ্রের সামনে যেমন নেতা যারা প্রার্থীদের যে সমর্থকরা রয়েছেন তাদের যে উৎসুক এবং যে অবস্থা তাতে আনন্দমুখর এবং উৎসবমুখর পরিবেশে কিন্তু এখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং সুশৃঙ্খলভাবে। এক্ষেত্রে একটু বলে রাখি যে এখানকার নিরাপত্তার দায়িত্বে যে পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু কেন্দ্রের ভিতরে এবং বাইরে তারা টহল দিচ্ছেন এবং তারা অবস্থান করছেন। এর পাশাপাশি আমরা দেখেছি র্যাবের এখানে সকাল থেকে নিয়মিত টহল ছিল এখানে এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে তারা তৎপর রয়েছেন এবং পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে এখানে ম্যাজিস্ট্রেট রয়েছেন, তারা এখানে টহল দিচ্ছে সেই টিমগুলো। তো পাইকগাছা উপজেলাতে 3টি কেন্দ্র এখানে রয়েছে। এই 3টি কেন্দ্রে আজকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা অডিটোরিয়াম ছাড়াও লতা কাঠামারি ইউনিয়ন পরিষদ কেন্দ্র, HF মৌখালী ইউনাইটেড একাডেমি কেন্দ্র এবং প্রতিটা কেন্দ্রে 64 এবং 65 সর্বোচ্চ ভোট রয়েছেন। তো এখানে যে প্রার্থী আমরা জানিয়েছিলাম যে জেলা পরিষদ নির্বাচনে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। হারুনা রশিদ আনারস প্রতীক নিয়ে, অজয় সরকার চিংড়ি মাছ প্রতীক নিয়ে এবং আলী আকবর কাপ্রিস প্রতীক নিয়ে এখানে নির্বাচন করছেন। পাশাপাশি এই কেন্দ্রে 4 জন মহিলা সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী এবং 3 জন সাধারণ কাউন্সিলর প্রার্থী রয়েছেন। তো এই ছিল খুলনার পাইকগাছা উপজেলা মিলনায়তন কেন্দ্র থেকে উপজেলা পরিষদ জেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ। চলে যাচ্ছি ময়মনসিংহে হারুনা রশিদের কাছে। থ্যাংক ইউ। ধন্যবাদ তরিকুল। আসলে ময়মনসিংহের অবস্থা ঠিক একই। সকাল 9টা থেকে এখানে ভোট গ্রহণ শুরু হয়েছে জেলা পরিষদ নির্বাচনে। এই জেলা পরিষদ নির্বাচনে প্রথমবারের মতোই এভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, যার কারণে এই নির্বাচন নিয়ে আসলে উৎসুক মানুষের একটি আগ্রহ আছে। আমরা সকাল থেকে অবস্থান করছি এই ময়মনসিংহ সদর উপজেলা ভোট কেন্দ্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত ভোটারের উপস্থিতি ঠিক তেমন না থাকলেও আসলে প্রার্থীদের যে সমর্থক রয়েছেন, কর্মী রয়েছেন, তাদের উপস্থিতি রয়েছে। আমরা এই 2 ঘন্টায় 9টা থেকে ঠিক 11টা পর্যন্ত আমরা এখানে খবর নিয়েছি মাত্র 8 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আর ভোটাররা আসছেন, আমরা খবর পাচ্ছি যে আসলে ভোটাররা আসছেন, কিছুক্ষণের মধ্যেই হয়তো ভোট পুরোদমে শুরু হবে। তো এই ময়মনসিংহের যে জেলা পরিষদ সেখানে 15টি সাধারণ এবং 5টি সংরক্ষিত পদ এবং চেয়ারম্যান পদ সহ মোট এখানে চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের সমর্থক নিয়ে অধ্যাপক ইউসুফ খান পাঠান এবং নির্বাচন করছেন এবং তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফখরুল আলম চৌধুরী বাপ্পি এবং অ্যাডভোকেট নুরুল ইসলাম, তারা স্বতন্ত্র। এছাড়া এখানে সাধারণ সদস্য পদে 59 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং নারী সদস্য পদে 19 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই 15টি কেন্দ্র, এখানে কেন্দ্র রয়েছে মোট 30টি
15টি কেন্দ্র রয়েছে এবং 15টি কেন্দ্রের 30টি ভোট কক্ষ রয়েছে। সেই ভোট কক্ষে ভোট প্রদান অনুষ্ঠিত হচ্ছে। আমি এখন যেখানে অবস্থান করছি সেটি হচ্ছে ময়মনসিংহ সদর উপজেলা। এই সদর উপজেলায় 185 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এখানে 142 জন পুরুষ ভোটার এবং 43 জন মহিলা ভোটার রয়েছেন। আর এখানে সাধারণ সদস্য পদে 3 জন এবং সংরক্ষিত সদস্য পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে এখানে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। আমরা পুলিশ এবং র্যাবের স্ট্রাইকিং ফোর্স এবং ভ্রাম্যমাণ টিমও দেখেছি। এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছেন। সব মিলিয়ে আসলে উৎসবমুখর পরিবেশে এখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে এখন পর্যন্ত ভোটারদের উপস্থিতি অনেক কম। তো এই ছিল আসলে আমার কাছে জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের সর্বশেষ খবর। রাজু, দেশের বিভিন্ন জায়গা থেকে জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের খবর জানাচ্ছিলেন আমাদের 3 সহকর্মী। বরিশাল থেকে সোহাগ, খুলনা থেকে তরিকুল এবং ময়মনসিংহ থেকে হারুনুর রশিদ যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে। মামলা, জেল, জরিমানা কোনো কিছুতেই থামছে না সিএনজি চালিত অটোরিকশার বাড়তি ভাড়া আদায় নৈরাজ্য। মিটারে না চলায় চালকদের ইচ্ছে মতো ভাড়াতেই গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন যাত্রীরা। এতে ক্ষোভ বাড়লেও বিআরটিএ বলছে সবার সম্মিলিত উদ্যোগ ছাড়া মিটারে ভাড়া কার্যকর করা সম্ভব নয়। তবে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন বিচ্ছিন্নভাবে জেল জরিমানা করে বিপুল সংখ্যক সিএনজি মালিককে নিয়ন্ত্রণ করা কঠিন। এজন্য সিএনজি খাতকে নতুন করে ঢেলে সাজানোর পরামর্শ তাদের। তাফসির বাবুর রিপোর্ট। হ্যাঁ যাবেন, চলেন। 250 টাকা দেবো। কি 250? কেন, মিটার আছে না আপনার? এটা তোমার গ্যারেজ জেলা পড়তে পারো না দাদা। হ্যাঁ, আচ্ছা 200 টাকা বাড়া যায়। 250 থেকে 20 টাকা বাড়াই দিব। কি মিটারের 20 টাকা বাড়াই দিব? নিয়ম মিটারে চলার, কিন্তু তাতে কোনো আগ্রহই নেই চালকদের। পরিচয় গোপন করে রাজধানীর বিভিন্ন স্থানে গিয়ে যে কয়টি সিএনজি অটোরিকশা পাওয়া গেল তার কোনোটিই রাজি নয় মিটারে যেতে। মিটারে যাবেন না? প্রতিটা ড্রাইভারের প্রয়োজনে চালা মিটারে দেখেন আপনি, মিটারে গাড়ি চলে যায় কিনা। এখন থেকে ঠিক 1 বছর আগে ঢাকা শহরে এই সিএনজি চালিত অটোরিকশাগুলোর ভাড়া প্রথম 2 কিলোমিটারে 25 টাকা থেকে প্রায় দ্বিগুণ বাড়িয়ে করা হয় 40 টাকা। উদ্দেশ্য ছিল এই সিএনজিগুলোর ভাড়া নির্ধারিত হবে মিটারে, কিন্তু বাস্তবে এখন এই ঢাকা শহরে যেসব সিএনজি রয়েছে সেসব সিএনজিগুলো এরকম মিটার মেনে চলাচল করার সংখ্যা একেবারেই কম। এই অবস্থায় প্রতিদিনই জরুরি কাজে বের হওয়া যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। এ নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ থাকলেও চালকরা বলছেন ভিন্ন কথা। তো 4 জন রিজার্ভ করলাম, সিএনজি 400 টাকা চাচ্ছে। মিটারে যাবে না? মিটারে যাবে না। ভাড়ার কথা কন্ট্যাক্ট করে নেয়, অথবা বলতেছে 20 টাকা 30 টাকা বেশি দিতে হবে। মিটারে তো চলেই না। জমা 900, খরচ 600, 1500, অনেক খরচ। তারপর নিজের কিছু পাইতে হবে, তার জন্য 2-1টা কন্টাকে মারে, সব মারে না। তবে বিআরটিএ বলছে চালক মালিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে 1 বছর আগে যে ভাড়া নির্ধারণ করা হয়েছিল তা মানতেই হবে চালকদের। অ্যাকশন নেওয়া হচ্ছে, জেলে দেওয়া হচ্ছে, আপনার ফাইন করা হচ্ছে। এটা বিআরটিএর যেমন বিষয়, এটা মালিক শ্রমিক সংগঠনের বিষয়, এটা যাত্রী সাধারণের বিষয়, এবং এখানে যে ল অ্যান্ড অর্ডার এনফোর্সিং অথরিটি আছে সকলেরই এটা সম্মিলিত একটা প্রচেষ্টার বিষয়। তবে পরিবহন বিশেষজ্ঞ বলছেন সিএনজি অটোরিকশা খাতটি অসংখ্য মালিকের অধীনে থাকার কারণেই একে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। জেল জরিমানা যাই দেই, দৃশ্যমান উন্নতি হচ্ছে না কেন? কারণ হাজারে হাজারে মালিক এই জায়গায় ভুল করে বহু মালিককে রুট পারমিট দিয়ে দিচ্ছে। হতে পারে ভুল, কিন্তু এইটাকে এখন সংক্ষিপ্ত করে নিয়ে আসতে, মালিকটাকে কোম্পানি ফর্মে নিয়ে আসতে হবে। তার মতে সিএনজি অটোরিকশা খাতকে এখনই নিয়ন্ত্রণে আনা না গেলে পরে পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করবে। যত দেরি হবে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। প্রাকৃতিক দুর্যোগ ও পোকামাকড়ের আক্রমণ সহ বিভিন্ন কারণে প্রতি বছর নষ্ট হয় বিপুল পরিমাণ খাদ্যশস্য। এতে যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় কৃষক, তেমনি চ্যালেঞ্জের মধ্যে থেকে যায় খাদ্য নিরাপত্তা। এই অবস্থায় উত্তরণে প্রথমবারের মতো চালু হচ্ছে বিশেষ মোবাইল অ্যাপ। স্যাটেলাইট থেকে পাওয়া আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে কৃষককে সতর্ক করে তথ্য ও দিক নির্দেশনা দেবে এই অ্যাপ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে আগামী বছরের শেষ নাগাদ চালু হবে অ্যাপটি। স্বাধীনতার পর থেকে কৃষি উৎপাদনে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার তথ্য মতে গত 40 বছরে দেশে কৃষির উৎপাদন বেড়েছে 3 থেকে 5 গুণ পর্যন্ত। এর পেছনে প্রযুক্তির অবদান অপরিসীম। তবে কৃষিতে তথ্য প্রযুক্তির সমন্বিত প্রয়োগের বিষয়টি ভাবনার বাইরেই থেকে গেছে। তবে এ চিত্র এখন পাল্টে যাবে। উন্নত বিশ্বের মতোই কৃষকদের জন্য বিশেষ অ্যাপ আনছে সরকার।
অ্যান্ড্রয়েড ফোনে এই অ্যাপের মাধ্যমে কৃষকরা পাবেন খরা বন্যা সহ প্রতিকূল আবহাওয়ার আগাম বার্তা, মিলবে বালাই ঝুঁকি ব্যবস্থাপনার নির্ভুল তথ্য। এমন উদ্যোগে উপকৃত হওয়ার আশা কৃষকদের। বড় বই পাওয়া গেল যে ধানের মধ্যে এটা দিয়েন না বা এটা করেন বা এটা দিলে ধান বাড়বো বা ফলন তো ভালো হইব, তাইলে আর কেউ কাছে আমাকে কেউর কাছে দৌড়াইতে হইল না। খুব সহজে তাড়াতাড়ি জেনে আনতে পারি, তাহলে আমাদের সুবিধা হবে, পোকামাকড়ে খুব আক্রমণ করতে পারবো না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে প্রাথমিকভাবে রংপুর, বরিশাল ও ময়মনসিংহ সহ দেশের 12টি জেলায় পরিচালিত হবে এই কার্যক্রম। আমাদের আবহাওয়া অধিদপ্তর এবং স্পার্সকে সম্পৃক্ত করে প্রতিদিনের আবহাওয়া বার্তা যাতে কৃষকদের কাছে পৌঁছায়। আগামী বছরের শেষ নাগাদ এই ডিজিটাল ফর্মে কৃষি তথ্য এবং প্রযুক্তি সম্প্রচারের অনেক গুরুত্বপূর্ণ উত্তরণ আমরা দেখতে পাবো। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রযুক্তির সঙ্গে কৃষকদের যোগাযোগ সহজ করার তাগিদ কৃষিবিদদের। ইউনিয়ন পর্যায়ে যদি প্রতিটি গ্রাম থেকে 5 জন করে এলিট কৃষক বা শিক্ষিত কৃষক তাদেরকে যদি নিয়ে ট্রেনিং দেওয়া যায়, প্রতিটি গ্রামের লোককে সচেতন করা সম্ভব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে দেশে প্রতি বছর উৎপাদিত মোট কৃষি পণ্যের 10 থেকে 15% নষ্ট হয় শুধু পোকামাকড়ের আক্রমণে। তথ্য প্রযুক্তির কার্যকর সমন্বয়ে ফসলের ক্ষতি ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনা সম্ভব বলে মনে করেন কৃষিবিদরা। এজন্য মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অ্যাপ তৈরিতে সম্পৃক্ত করার পরামর্শ তাদের। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। নোয়াখালীর মেঘনা নদীতে জেগে উঠেছে হাজার হাজার একর ভূমি। এসব চরের কোনো নীতিমালা এবং গোচারণ ভূমি না থাকায় ব্যাহত হচ্ছে পশুপালন। তবে ভূমি বন্টনের নীতিমালা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। নোয়াখালী থেকে সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও জামাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গবাদি পশু প্রতিপালন করে সচ্ছলভাবে জীবনযাপনের স্বপ্ন কোম্পানিগঞ্জ উপজেলার চর এলাহি ইউনিয়নের মানুষের, কিন্তু নিজের জমি এবং সরকারি গোচারণ ভূমি না থাকায় স্বপ্ন পূরণে বাধার সামনে পড়তে হচ্ছে তাদের। গরু গোতান রাখতে অনেক অসুবিধা, যেখানে ঘাস খাওয়াইতাম যায় সেখানে মানুষের বাধা দেয়, নানান ধরনের কথা বলে। তবে নোয়াখালী উপকূলীয় এলাকার যেদিকে তাকানো যায় সেদিকেই মাইলের পর মাইল জেগে উঠেছে নতুন চর। এলাকার বাসিন্দাদের দাবি, নতুন এই ভূমি সঠিকভাবে বন্টন করা হলে ভূমিহীনদের পুনর্বাসন সহ কৃষি ও পশুপালনের ক্ষেত্রে সুযোগ সৃষ্টি হবে। সরকারি মহাকালটা যদি খালি জায়গা দোলা রাখে, আমরা গরু, মোষ, বেড়া ফালতে একটা সুবিধা আইতাম। টুড়ি চর আছে, জাজ্জা চর আছে, ঠেঙ্গা চর আছে, দমা চর আছে, সবগুলোতে তো এখানে চর আছে, কিন্তু আমরা একদিকে দিয়ে জ্বালা যন্ত্রণা করতেছে বনুদের সাথে কারণে আর শ্বাসের ক্ষেত্রিকার কারণে আমরা গরু বৈশ গুলা যে অনেক কষ্ট করতে আছি, কোনো সরাবের কোনো সুযোগ সুবিধা পাইতেছি না। অবশ্য জেগে ওঠা চর সংরক্ষণ ও বন্টনে পরিকল্পনার কথা জানালেন জেলা প্রশাসক। আর প্রাণী সম্পদ কর্মকর্তা নোয়াখালী জেলায় চারণভূমি সংকটের কথা জানালেন। 500 বা 600, 1000 বিঘাতে চারণভূমি হয় না। চারণভূমি করতে হলে অন্তত হাজার হাজার বিঘা জমির প্রয়োজন, এবং সেটা মূলত একটু বিচ্ছিন্ন থাকাই ভালো। যেগুলো মূল জনপথের সাথে সংযুক্ত হয়ে গেছে, এগুলো চারণভূমি ঘোষণা করলে এগুলো আরো সমস্যা বাড়বে। দিনে দিনে বিস্তৃত চরও জেগে উঠছে, এবং আমরা এই সরকারি যে ভূমি, সেই ভূমিগুলোকে সংরক্ষণ করার জন্য বিভিন্ন রকম চিন্তা ভাবনা আমাদের রয়েছে। আবার এর পাশাপাশি যারা নদী ভাঙন যে পরিবারগুলো আছে তাদেরকে সেগুলো বন্দোবস্তও দিচ্ছি। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী গত 20 বছরে হাতিয়া, কোম্পানিগঞ্জ ও সুবর্ণচর উপজেলায় 50 থেকে 60 হাজার একর এলাকা জুড়ে নতুন প্রায় 50টি চর জেগেছে। সময় সংবাদ, নোয়াখালী। শরীয়তপুরের মাঠে মাঠে শীতকালীন বিভিন্ন সবজি উঠতে শুরু করেছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার সবজির ফলন ভালো হয়েছে, আর সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছেন জেলার অনেক কৃষক। কৃষি বিভাগ বলছে বাম্পার ফলনে চাষিদের নানা পরামর্শ দেওয়া হয়েছে। শরীয়তপুর প্রতিনিধি মফিজুর রহমান রিপনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরের জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জের মাঠে মাঠে চাষ হয়েছে বেগুন, করলা, লাউ ও শসা সহ বিভিন্ন শীতকালীন সবজি। সঠিক পরিচর্যা আর অনুকূল আবহাওয়ার কারণে এবার সবজির ফলন বেশ ভালো হয়েছে। ভালো ফলনের পাশাপাশি এবার চাষিরা সবজির দামও পাচ্ছেন বেশ, এতে দারুণ খুশি তারা। এবছর বেগুন লাগায় ভালো আছি, মানে সংসার কোনো অবতারণা নেই। 8 টাকা জমিন গালা বেগুন লাগাইছি, 15,000 টাকা খরচ গেছে, 27,000 টাকা বিক্রি নামছে, এবং আল্লাহ যদি সুখ শান্তিতে রাখে তার 50,000 টাকা বিক্রি করতে পারবো। এদিকে চাষিরা লাভবান হওয়ার পাশাপাশি সবজির জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করছেন এলাকার অনেক শ্রমিকও। এবছর করলার ফলন আমরা বাম্পার পাইছি এবং দামও ভালো পাইছি। আমরা গৃহস্থের ক্ষেত্রে কাজ করে খাই, 300 টাকা রোজ পাই,
আমাদের সংসার ভালোই চলে। জেলায় সবজির চাষ বাড়াতে সরকারিভাবে উন্নত মানের বীজ সরবরাহের পাশাপাশি কৃষকদের নানা পরামর্শ দেওয়া হয়েছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। পোকামাকড় রোগবালাই দমন করার জন্য আমরা সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করার জন্য কৃষক ভাইদের উদ্বুদ্ধ করি। কৃষক ভাইরা আমাদের পরামর্শ গ্রহণ করে এবছর বেগুন এবং করলা আবাদ করছে এবং এবার বেগুন এবং করলার বাম্পার ফলন হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে শরীয়তপুরে এবার ৮৫০০ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে প্রায় ১০,০০০ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। সময় সংবাদ, শরীয়তপুর। দর্শক, ১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হাজিরা শিউলি। চলে যাচ্ছে তার কাছে। শিউলি। রাজু, আর মাত্র 3 দিন বাকি আছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার এবং 22তম আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে ঘিরে এখন চলছে শেষ পর্যায়ের কাজ। এবং আমরা এখানে আসার পর সরজমিনে ঘুরে দেখেছি যে বড় যে প্যাভিলিয়নগুলো আছে সেই প্যাভিলিয়নগুলোর কাজ মোটামুটি শেষ পর্যায়ে এবং প্যাভিলিয়নগুলোর মূল কাঠামো তৈরি হয়ে গেছে। এখন ইন্টেরিয়র ডেকোরেশন সহ আনুষঙ্গিক অন্যান্য যে খুঁটিনাটি কাজ আছে এই সৌন্দর্য বর্ধনে সেগুলো চলছে, ভেতরের কাজ চলছে। তবে সাধারণ স্টলগুলো এখনো সেভাবে তৈরি হয়নি এবং মেলার যে রাস্তা, হাঁটার পথ এবং সৌন্দর্য বর্ধন সেগুলো এখনো বলা যায় যে মাঝামাঝি পর্যায়ে আছে। তবে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা দাবি করছেন যে তারা 31শে ডিসেম্বরের মধ্যেই সবগুলো কাজ শেষ করবেন। এবং এবার রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে জানানো হয়েছে ছোট বড় স্টল, মিনি প্যাভিলিয়ন এবং মেগা প্যাভিলিয়ন সহ প্রায় 585টি স্টল এই মেলায় এবার অংশগ্রহণ করবে এবং এখন পর্যন্ত 565টি স্টল মতো বরাদ্দ দেওয়া হয়েছে। তবে শেষ পর্যায়ে আরো কিছু স্টল এখানে যোগ হবে বলে তারা আশা করছেন। এবং এবার মেলায় 20টির মতো দেশ অংশগ্রহণ করবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এর মধ্যে নতুন 2টি দেশ রয়েছে, বাহরাইন এবং ভিয়েতনাম। তারা প্রথমবারের মতো এবার মেলায় অংশগ্রহণ করছে। তবে গতবার যে ঘানা, মরক্কো এবং জার্মানি এবার মেলায় অংশগ্রহণ করছে না। তো এখন পর্যন্ত বলা যায় যে প্রতিবারই দেখা যায় যে শেষ পর্যায়ে এসেও কিছু কাজ ইনকমপ্লিট থাকে এবং মেলা প্রাঙ্গণ ঘিরে এখনো কিন্তু বিভিন্ন স্টল, বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী এবং অন্যান্য আনুষঙ্গিক যেসব পণ্য যেগুলো ডেকোরেশনের কাজে ব্যবহার হয় সেগুলোর ব্যাপক স্টল দেখা গেছে। এবং এখানে খাবারের দোকান থেকে শুরু করে রড, সিমেন্ট, বালু এবং তার, রং, বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী, উপকরণ এখানে বিক্রি করা হচ্ছে। তো 1 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই 22তম আন্তর্জাতিক মেলার উদ্বোধন করবেন এবং সেই অপেক্ষায় আছে এবং শেষ মুহূর্তের কাজ চলছে। এবং এবার কিন্তু মেলাকে ঘিরে বেশ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। 5 স্তর নিরাপত্তা থাকবে বলে জানিয়েছেন রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে এবং তারা আশা করছেন যে এবারও মেলায় ব্যাপক লোক সমাগম হবে। এবং আপনারা জানেন যে বিভিন্ন প্রতিষ্ঠান এই মেলাকে তাদের পণ্য ব্র্যান্ডিং সুযোগ হিসেবে দেখেন, তো তারা তাদের স্টলগুলোকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছেন। রাজু, এই ছিল আমার কাছে মেলা থেকে আন্তর্জাতিক বাণিজ্য মেলার এখনকার মতো প্রস্তুতি সর্বশেষ খবর। শেরেবাংলা নগর থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাজিরা শুলি আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতির খবর। ব্রেন স্টেশন 23 লিমিটেডের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বিডি ভেঞ্চার লিমিটেড ও আইপিই গ্রুপ। গতকাল রাজধানীর জনতা টাওয়ারে এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বেসিসের প্রধান পরিচালক মুস্তফা জব্বার, ব্রেন স্টেশনের প্রধান নির্বাহী রাইসুল কবির সহ বিডি ভেঞ্চার ও আইপি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই চুক্তির মাধ্যমে বিডি ভেঞ্চার ও আইপি গ্রুপ ব্রেন স্টেশন 23 লিমিটেড এ বিনিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করে। সৌন্দর্য বর্ধনের নামে কংক্রিটের আস্তরণে ঢাকা পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনের সবুজ চত্বর। এতে ক্ষোভ প্রকাশ করে কাজ বন্ধের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। মতামত ছাড়াই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই কর্মকাণ্ড পরিচালনা করছে বলে অভিযোগ তাদের। তবে উপাচার্যের দাবি, শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়ার মুখেই কাজ শুরু করা হয়েছে। তারেকুজ্জামান শিমুলের রিপোর্ট। ইটপাথরের রাজধানীতে একখণ্ড সবুজের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়। ব্যস্ত নাগরিক জীবনে তাই একটুখানি সুযোগ মিললেই এখানে ছুটে আসেন নগরবাসীর অনেকে। সবুজ সান্নিধ্যে খুঁজে পান প্রশান্তির ছায়া। কোটি প্রাণের প্রিয় সেই ক্যাম্পাস এখন ক্রমেই ঢাকা পড়ছে কংক্রিটের আস্তরণে। সবুজ প্রফেলে বসানো হচ্ছে ইট, কোথাও বা মাথা তুলে দাঁড়াচ্ছে কৃত্রিম ফোয়ারা। বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের টাকায় চলা এই নির্মাণ কাজের সাইনবোর্ডে সৌন্দর্য বর্ধনের কথা বলা হলেও এতে উল্টো সৌন্দর্য হানি হচ্ছে বলেই মনে করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রথম যেদিন দেখেছি যে কাজটা এভাবে শুরু হচ্ছে সেদিনে আসলে অনেকটা বিস্মিত হয়েছি। যে কাজটা করছে সেটা আমাদের
একেবারে টোটালি পছন্দ হয়নি। সবুজ চত্বরটা আমাদের অনেক আরামদায়ক ছিল এবং উপকারী ছিল, যেমন আমরা এখানে গ্রুপ স্টাডি করতাম অনেকেই। এখানে নতুন নতুন কোনো গবেষণা তৈরি হচ্ছে না, নতুন কোনো জার্নাল বের হচ্ছে না, সেগুলোর দিকে প্রশাসন নজর দিচ্ছে না, কিন্তু আমাদেরকে দেখাচ্ছে এখানে উন্নয়ন হচ্ছে এবং সেই উন্নয়নটা কি ইট দিয়ে কিছু জিনিসপত্র বানিয়ে দাও। তবে উপাচার্য বলছেন, শিক্ষার্থীদের চাওয়ার মুখে তাদের সুবিধার্থেই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে, এতে সবুজের কোনো ক্ষতি হবে না বলেও দাবি তার। ছেলেমেয়েরাই আমাদের কাছে অভিযোগ করেছে যে বিশ্ববিদ্যালয়ের খোলা চত্বরে বসার খুব একটা সুযোগ সুবিধা তাদের নেই। তো সেই বিষয়টি মাথায় রেখেই এই প্রস্তাব আমরা বিবেচনা করে অনুমোদন দিয়েছি, কিন্তু এই কথাটা বলা আছে যে কোনোভাবেই সবুজের যে সমারোহ সেটা যাতে কোনো বিনষ্ট না হয়। পরিবেশের পাশাপাশি ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে এ ধরনের প্রকল্প বাস্তবায়নের আগে অবশ্যই শিক্ষক শিক্ষার্থীদের মতামত নেওয়া উচিত বলে মনে করেন পরিবেশ কর্মীরা। কাণ্ড কারখানা দেখে মনে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের আর্কিওলজিক্যাল হিস্ট্রি এবং বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব চরিত্র এগুলিকে বিবেচনা তারা রাখছেন না। তাদের উচিত ছিল এটিকে জনসমক্ষে প্রকাশ করা, জনমত গ্রহণ করা। অপরিকল্পিতভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা না করে সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে সবুজ বান্ধব একটি মহাপরিকল্পনা গ্রহণেরও পরামর্শ দেন তিনি। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। আশুলিয়ার শিল্পাঞ্চলের বিশৃঙ্খলার পেছনে সরকার বিরোধীরা জড়িত বলে মন্তব্য করেছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। গতকাল সচিবালয়ে গার্মেন্টস শিল্প সংশ্লিষ্ট ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এই সময় তিনি জানান, বর্তমানে পোশাক খাতে শ্রমিকদের বেতন বাড়ানোর কোনো সুযোগ নেই। বিভিন্ন সংস্থা তারা এটা চেষ্টা করছেন এবং কিছু কিছু আমরা পাচ্ছ যারা এই সরকারে ভালো চায় না, যে সমস্ত ব্যক্তি গোষ্ঠী তারা তো তাদের কিন্তু থাকতেই পারে। বেতন বৃদ্ধির বিষয়ে এখন কোনো সুযোগ নাই। মাত্র 3 বছর আগে সর্বশেষ ওয়েজ ডিক্লেয়ার করা হয়েছে। আপনারা জানেন যে 5 বছর পর পর ওয়েজ ডিক্লেয়ার করা হয়। মূলধন ঘাটতিতে থাকা বেসিক ব্যাংকে বন্ড ইস্যু করার সুযোগ দেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিন। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। অর্থমন্ত্রী বলেন, বেসিক বড় অঙ্কের মূলধন ঘাটতিতে থাকলেও বন্ডের পরিমাণ কত হবে সেটি এখন এই মুহূর্তে বলা সম্ভব নয়। তো দেউলিয়া আছে, কারণ এটাকে আমরা যখন রেখেছি তো রাখতে হবে, সুতরাং বন্ড দেব। কত দেব কিনা সেটা এখনো ঠিক হয় নাই। আমাদের কিছু যে ডেফিসিট অফ ক্যাপিটাল সেটা কিছুটা করতে হবে, অনেক ডেফিসিট, কিন্তু আমার মনে হয় না সারাটা একসঙ্গে করতে পারবো। চাহিদার তুলনায় 3 গুণ বেশি আমদানির পাশাপাশি কাঙ্ক্ষিত শীত না পড়ায় ধস নেমেছে দেশের পুরাতন কাপড় বাণিজ্যে। জলবায়ু পরিবর্তনের কারণে এবারের শীত মৌসুমে এখন পর্যন্ত উষ্ণ আবহাওয়া বিরাজ করায় আমদানির অর্ধেক দামেও বিক্রি হচ্ছে না এসব পণ্য। এতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ছেন আমদানিকারক এবং সাধারণ ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ষড়ঋতুর বাংলাদেশে পৌষ এবং মাঘ এ 2 মাসকে শীতকাল হিসেবেই বিবেচনা করা হয়। মূলত বাংলা সনের অগ্রহায়ণ মাসের মাঝামাঝি থেকেই শীত পড়তে শুরু করে, কিন্তু এবছর অগ্রহায়ণ পেরিয়ে পৌষের মাঝামাঝিতে আমেজ পেল জেঁকে বসেনি শীত। হালকা কুয়াশা থাকলেও নেই তেমন ঠান্ডা। এতে দেশের পুরাতন কাপড়ের বেচাকেনায় চরম মন্দা চলছে। ঠান্ডা নাই বিধে বেচা কিনা নেই, সব লোকসান আছে আমরা বর্তমানে। শীতের আগে অনেক মাল গুদামজাত করে রাখছি, বাট এখন তো বিক্রি হচ্ছে না। শীত না থাকলে মানুষ চাহিদা নেই, চাহিদা থাকলে দাম পাওয়া যায় না, দাম নেওয়া যায় না। স্বাধীনতার পর প্রথম দিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং বেলজিয়াম থেকে আমদানি হতো পুরাতন জ্যাকেট, সোয়েটার, কম্বল, কোট এবং বেবি স্যুট, কিন্তু এখন আমদানি হচ্ছে জাপান, দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ান থেকে। প্রতিটি গার্ড 5 থেকে 12 হাজার টাকা ধরে আমদানি করতে হলো, বর্তমানে পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত মূল্য। 6,000 টাকা করে গেঞ্জি কিনছি, সেই গেঞ্জি বিক্রি করতেছি বর্তমানে 1300 টাকা, 1400 টাকা। যেভাবে মালের দাম পড়ে গেছে আমাদের লক্ষ লক্ষ টাকা গুদাম ভাড়া, তারপর আমাদের আনুষঙ্গিক খরচ, তারপরে সে স্টাফের বেতন, এগুলা আমরা খুব কষ্ট হচ্ছে। ব্যবসায়ীরা জানান, শীত না পড়া শীতবস্ত্রের চাহিদা একেবারে কম, তার উপর আমদানি হয়েছে চাহিদার অন্তত 3 গুণ বেশি। ব্যবসায়ীদের অভিযোগ, বেশি লাভের আশায় লাইসেন্সের অপব্যবহার করে অতিরিক্ত আমদানি করা হয়েছে। আমাদের প্রয়োজন 300 থেকে 600 কন্টেনার পুরো বাংলাদেশে 1 বছরের জন্য, কিন্তু এখানে 900 কন্টেনার মতো ইনপুট হয়েছে। পুরানো ব্যবসা সবাই সাফার করতেছি আজকে অনেকদিন যাবত, কিন্তু আমরা যে আশা যদি মাল
ক্রয় করছি আসলে বিক্রি হচ্ছে না। বাংলাদেশে মাত্র 8 থেকে 10 জন আমদানিকারক থাকলেও পাইকারি বিক্রেতা রয়েছেন কয়েকশো। প্রতিটি কন্টেইনার অন্তত 250 বেল বা গাঁট আনা যায়। আর 1 কন্টেইনার শীতবস্ত্র আমদানি মূল্য ধরা হয় 12 থেকে 15 লাখ টাকা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। শেষ হলো দেশের অন্যতম বৃহৎ আইসিটি ফেয়ার। রাজধানীর 11 রোডের মাল্টিপ্ল্যান সেন্টারে 6 শতাধিক দোকান মেলায় অংশ নেয়। ক্রেতা টানতে ল্যাপটপ, কম্পিউটার সহ ডিজিটাল পণ্য সামগ্রীর উপর বিশেষ ছাড় দেওয়া হয় মেলায়। প্রযুক্তির সবশেষ ডিভাইস সম্পর্কে জানতে এবং পণ্য কিনতে মেলায় ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। প্রযুক্তি দুনিয়ার নানা অনুষঙ্গ নিয়ে রাজধানীর মাল্টিপ্ল্যান সেন্টারে আয়োজন করা হয় 6 দিন ব্যাপী শীতকালীন আইসিটি মেলা। মাল্টিপ্ল্যান সেন্টারের 600-এরও বেশি দোকান মেলায় অংশ নেয় আয়োজকরা একে দেশের সর্ববৃহৎ প্রযুক্তি মেলা বলে দাবি করেন। সর্বনিম্ন 16,000 টাকায় ল্যাপটপ বিক্রির পাশাপাশি মেলায় আসা ক্রেতাদের জন্য বিভিন্ন প্রযুক্তি পণ্যে বিশেষ অফারও দিয়েছেন বিক্রেতারা। ফেয়ারে স্পেশাল আপনার অফার থাকতেছে, প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট প্লাস আবার প্রাইস ডিসকাউন্ট কিছুটা অন্যান্য সময় থেকে মোটামুটি ভালো সাড়া পাচ্ছি। অন্যান্য মেলায় ডেস্কটপ ছিল 50%, ল্যাপটপ 50%। এবার ল্যাপটপ হলো 90% বলতে পারেন, আর বাকি আদার্স 10%। কম বাজেটের ভিতরে কিছু ল্যাপটপ ছাড়া হয়েছে, স্টুডেন্ট বলেন আর অফিসিয়াল বলেন, যেটা আসলে মানে লাস্ট আগের ফেয়ারগুলোতে কিন্তু এটা হয় নাই। 10 টাকায় টিকিট কিনে ক্রেতা দর্শনার্থীরা প্রবেশ করেন মেলায়। সাধ্যের মধ্যে পছন্দের প্রযুক্তি পণ্য কিনতে পারায় খুশি তারা। নতুন প্রযুক্তিগুলো দেখতে এবং সেই সাথে কিছু পার্চেজও করতে আসছি, তো দেখছি যে মোটামুটি মেলায় ওনারাও যথেষ্ট সুযোগ সুবিধাগুলো দিচ্ছে। পড়াশোনার দরকারে যায়, তার কারণে ল্যাপটপ কিনতে এসেছি। এখানে মেলা বিভিন্ন অফার দেওয়া হয়, যার কারণে এই মেলায় আসা। সুযোগ ভালো দিয়েছে ইনশাল্লাহ, আর আসলে এখানে মেলা চলতেছে এই জন্যই আসা। আয়োজকরা জানান মেলায় পণ্য বিক্রির হিড়িকে নকল পণ্য কিনে ক্রেতারা যাতে না ঠকেন সে ব্যাপারে তৎপর ছিলেন তারা। সমস্ত বাংলাদেশে যারা ডিস্ট্রিবিউশনের সাথে জড়িত, যারা ইম্পোর্টের সাথে জড়িত, তাদের মিনিমাম একটা লেআউট এই মার্কেটে আছে এবং তারা এই গুণগত মানটা অবশ্যই কন্ট্রোল করে। এবং আমরা আমাদের যারা এখানে আমরা মালিক সমিতির সাথে ইনভলভ আছি, তারা সবাই এটাকে মেনটেন করি যাতে এই ধরনের প্রোডাক্ট, ফেক প্রোডাক্ট যাতে এই মার্কেটে না বিক্রি করতে পারে। পূর্ব ঘোষণা অনুযায়ী মেলা শেষ হলেও ক্রেতাদের জন্য প্রয়োজনে মেলায় দেয়া অফারগুলো কয়েকদিন থাকতে পারে বলে জানান আয়োজকরা। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। সততা, নিষ্ঠা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রযুক্তি নির্ভর আধুনিক জাতি গঠনের আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। গতকাল বিজয় দিবস 2016 উদযাপন উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী বলেন, প্রযুক্তির মাধ্যমে অর্থনৈতিক মুক্তি দিতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শ্যাম সুন্দর শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল আলোচনা উপস্থাপন করেন শহীদ বুদ্ধিজীবী ডাক্তার আব্দুল আলিম চৌধুরীর কন্যা ডাক্তার নুজহাত চৌধুরী। বঙ্গবন্ধু আমাদেরকে রাজনৈতিক মুক্তি দিয়ে গেছেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন আমরা অর্থনৈতিক মুক্তির সংগ্রামে আছি। এই অর্থনৈতিক মুক্তি আমাদের প্রযুক্তির মধ্য দিয়ে অর্জন করতে হবে। আমাদের সততা, নিষ্ঠা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা 52 হয়তো সুযোগ পাইনি, 71 সুযোগ পাইনি, কিন্তু 2021 সালের একটি প্রযুক্তি নির্ভর, একটি উন্নত, আধুনিক, মর্যাদা সম্পন্ন জাতি গঠনের সুযোগ আমরা যেন কেউ হাতছাড়া না করি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলায় গৃহীত প্রকল্পে 100 কোটি টাকার অর্থ বরাদ্দ অনুমোদন দিয়েছে জলবায়ু পরিবর্তন বিষয়ক ট্রাস্টি বোর্ড। সচিবালয়ে ট্রাস্টি বোর্ডের 42তম বৈঠক শেষে একথা জানান বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। বৈঠকে ট্রাস্টি বোর্ডের সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী উপস্থিত ছিলেন। এ সময় যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তন হওয়ায় জলবায়ু ঝুঁকি তহবিলের বরাদ্দ কম পাওয়ার আশঙ্কার কথা জানান পরিবেশ মন্ত্রী। জলবায়ুর প্রভাব মোকাবেলায় গৃহীত প্রকল্প অনেক ক্ষেত্রে সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না বলে স্বীকার করেন তিনি। এছাড়া বিশ্বব্যাংকের প্রতিশ্রুত $2 বিলিয়ন অনুদান হিসেবে পাওয়া অনিশ্চিত বলেও জানান মন্ত্রী। যে ছোটখাটো প্রোগ্রামগুলো আমরা নেই, যেগুলি জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্ত হয়, সেইগুলির কিছু প্রজেক্ট আমরা অ্যাপ্রুভাল দিলাম। 100 কোটি টাকার উপরে বিতরণ করি। 70 মিলাতে প্রায় 100-150 কোটি টাকা হয়। যে পরিবর্তন আমেরিকায় ঘটেছে, তিনি যেহেতু ব্যবসায়ী মানুষ, তিনি বলেন যে এটা কোনো কিছুই না, পরিবর্তন হয়ে আসতেছিল। আমেরিকা কিন্তু নিজে খুব বেশি পয়সা দেয় না,
কিন্তু সে যেখানে থাকে না সেখানে অন্যরাও পয়সা দিতে চায় না বা হেজিটেন্ট ফিল করে। টেক্সটাইল ইঞ্জিনিয়াররাও ভবিষ্যতে বিসিএস ক্যাডারভুক্ত হওয়ার সুযোগ পাবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিক। গতকাল রাজধানীর ফার্মগেটে জেডিপিসি ভবনে বস্ত্র ও পোশাক খাতের জন্য ই-সেবার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। বর্তমানে মোট রপ্তানি আয়ের 85% আসে বস্ত্র খাত থেকে। জিডিপিতে এ খাতের অবদান প্রায় 8%। তাই ক্রমবর্ধমান এ খাতের অগ্রগতি ধরে রাখতে গবেষণার উপর গুরুত্ব আরোপ করেন বস্ত্র ও পাট মন্ত্রী। কৃষিতে যারা ইঞ্জিনিয়ারিং পাস করে এরা বিসিএস ক্যাডারে চলে যায়। তারপর সড়কে যারা পাস করে ইঞ্জিনিয়ার হয় তারা যায়। সর্বক্ষেত্রে বিসিএস এ যেতে পারে, তো টেক্সটাইলে যেতে পারে না। এটা কিন্তু একটা চাপা অবস্থার মধ্যে রাখা হয়েছে। এটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি উপস্থাপন করব এবং মন্ত্রিসভায় উপস্থাপন করব যে টেক্সটাইল যারা ইঞ্জিনিয়ার তাদেরকে বিসিএস ক্যাডার যেন দেওয়া হয়। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইসলামী ব্যাংকের 318তম শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল টুঙ্গিপাড়ার পাটগাতি বাজারে ব্যাংকটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তফা আনোয়ার এই নতুন শাখা উদ্বোধন করেন। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, পৌর মেয়র শেখ আহমেদ হোসেন সহ ব্যাংকের কর্মকর্তারা। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। ইরানের সাথে বিমান ক্রয় চুক্তিতে যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংকে 50% অর্থ পরিশোধ করবে তেহরান। দেশটির সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন ইরানের যোগাযোগ প্রতিমন্ত্রী আসগর ফাখরিহ। তিনি জানান, $1,600 কোটি 80টি যাত্রীবাহী বিমান ক্রয়ের এই চুক্তিতে বোয়িংকে অর্ধেক অর্থ পরিশোধ করবে তেহরান। বোয়িং 777 মডেলের যাত্রীবাহী বিমান তৈরি কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরপরই হওয়া এই চুক্তিটি প্রতিষ্ঠানটির জন্য লাভজনক হওয়ায় এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি বোয়িং। এর আগে এয়ারবাসের কাছ থেকে প্রায় $2,000 কোটি বিনিময়ে 100টি যাত্রীবাহী বিমান কেনার চুক্তি করে ইরান। তেহরান জানিয়েছে এই চুক্তিও কোনোভাবে $1,000 কোটি ছাড়াবে না। 2018 সালে বিভিন্ন শিল্প কারখানায় কার্বন নিঃসরণের উপর শুল্ক আরোপ করবে চীন সরকার। 1 জানুয়ারি থেকে কার্যকর হবে এই নীতি। নীতি অনুযায়ী প্রতি ইউনিটের বায়ু দূষণের জন্য 1.2 ইউয়ান করে শুল্ক পরিশোধ করতে হবে শিল্প কারখানাগুলোকে। একইভাবে পানি দূষণে 1.4, কয়লা ভিত্তিক দূষণে 5 ইউয়ান এবং প্রতি টন বর্জ্যের কারণে 1000 ইউয়ান করে শুল্ক পরিশোধ করতে হবে। এছাড়াও শব্দ দূষণের কারণেও গুনতে হবে শুল্ক। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটির সরকার বায়ু দূষণ কমানো, ফসলি জমি রক্ষা এবং পানি দূষণ রোধের ব্যাপক চেষ্টা করেও বারবারই ব্যর্থ হচ্ছে। এ কারণে করনীতিতে পরিবর্তন এনে শিল্প কারখানার উপর শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। এই সময় বাণিজ্যের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। অবশেষে পূর্ণাঙ্গ কাঠামো নিয়ে গঠন হচ্ছে জেলা পরিষদ। 61 জেলায় চলছে ভোট গ্রহণ, চলবে দুপুর 2টা পর্যন্ত। কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের সমাগম। কিছুতেই রোধ করা যাচ্ছে না সিএনজি চালিত অটোরিকশার বাড়তি ভাড়া আদায়ের নৈরাজ্য, অসহায় যাত্রীরা। খাতকে নতুন করে ঢেলে সাজানোর পরামর্শ বিশেষজ্ঞদের। কৃষককে আবহাওয়ার তথ্য দিয়ে সতর্ক আর নির্দেশনা দিতে চালু হচ্ছে বিশেষ মোবাইল অ্যাপ। চালু হবে আগামী বছরের শেষ নাগাদ। নোয়াখালীর মেঘনা নদীতে জেগে উঠেছে হাজার হাজার একর জমি। সুষ্ঠুভাবে বন্টনের দাবি এলাকাবাসীর। ভূমি বন্টন নীতিমালা হচ্ছে জানালেন জেলা প্রশাসক। এবং তেমন শীত না পড়ায় ধস নেমেছে দেশের পুরাতন কাপড় বাণিজ্যে। আমদানির অর্ধেক দামেও বিক্রি হচ্ছে না পণ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।